নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পাঠ করছি প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর রচিত আমি বিবেকানন্দ বলছি এই রচনাটি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই অপূর্ব রচনাটির পর্ব প্রথম থেকে পরপর শুনে নিন। তাহলে আজকে আমি যে পড়ছি আমি বিবেকানন্দ বলছি রচনাটির নবম পর্ব পাশ্চাত্যে দ্বিতীয়বার, সেটি বুঝতে আপনাদের আরও সুবিধে হবে। তাহলে চলুন শুরু করি আমি বিবেকানন্দ বলছি রচনাটির পর্ব 9 পাশ্চাত্যে দ্বিতীয়বার। গঙ্গা থেকে বেরোতে আমাদের 2 দিন লাগলো। 24শে জুন রাত্রে আমাদের জাহাজ মাদ্রাজে পৌঁছলো। প্রাতঃকালে উঠে দেখি সমুদ্রের মধ্যে পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া মাদ্রাজের বন্দরে রয়েছি। ভেতরে স্থির জল আর বাইরে উত্তাল তরঙ্গ গজরাচ্ছে, আর একবার বন্দরের দেয়ালে লেগে 10-12 হাত লাফিয়ে উঠছে আর ফেনময় হয়ে ছড়িয়ে পড়ছে। সন্ধ্যার সময় জাহাজ ছাড়লে তখন একটা রোল উঠল। জানলা দিয়ে উঁকি মেরে দেখি 1000 খানেক মাদ্রাজি স্ত্রী পুরুষ, বালক বালিকা বন্দরের বাঁধের উপর বসেছিল। জাহাজ ছাড়তেই তাদের এই বিদায় সূচক রব। মাদ্রাজিরা আনন্দ হলে বঙ্গদেশের মতো হুলু দেয়। মাদ্রাজ হতে কলম্বো 4 দিন। যে তরঙ্গ ভঙ্গ গঙ্গাসাগর থেকে আরম্ভ হয়েছিল তা ক্রমে বাড়তে লাগলো। মাদ্রাজের পর আরো বেড়ে গেল। জাহাজ বেজায় দুলতে লাগলো। যাত্রীরা মাথা ধরে ন্যাকার করে অস্থির। 25শে জুন প্রাতঃকাল জাহাজ কলম্বো ছাড়ল। এবার ভরা মনসুনের মধ্য দিয়ে গমন। জাহাজ যত এগিয়ে যাচ্ছে ঝড় ততই বাড়ছে, বাতাস ততই বিকট নিনাদ করছে। শ্রান্ত বৃষ্টি, অন্ধকার, প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ গর্জে গর্জে জাহাজের ওপর এসে পড়ছে। ডেকের ওপর তিষ্ঠনো দায়। জাহাজ ক্যাঁচ কোচ শব্দ করে উঠছে, যেন বা ভেঙে চুরমার হয়ে যায়। ক্যাপ্টেন বলছেন, তাই তো, এবারকার মনসুনটা তো ভারী বিটকেল। 6 দিনের পথ 14 দিন করে দিন রাত বিষম ঝড় বাদলের মধ্যে দিয়েও শেষটা অ্যাডেনে পৌঁছে গেল। কলম্বো থেকে যত এগোনো যায় ততই ঝড় বাড়ে, ততই আকাশ পুকুর, ততই বৃষ্টি, ততই বাতাসের জোর, ততই ঢেউ। সে বাতাস
সে ঢেউ ঠেলে কি জাহাজ চলে? জাহাজের গতি আর্ধেক হয়ে গেল। সকোত্রা দ্বীপের কাছাকাছি গিয়ে বেজায় বাড়ল। ক্যাপ্টেন বললেন, এইখানটা মনসুনের কেন্দ্র। এইটা পেরোতে পারলেই ক্রমে ঠান্ডা সমুদ্র। তাই হলো, এই দুঃস্বপ্ন কাটল। 14ই জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর। প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়। জলও খুব গভীর। জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। সকালবেলা খাবার দাবার আগে শোনা গেল যে জাহাজের পেছনের বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। জলজ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত হলাম। বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ, ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হল। আধ ঘন্টা 3 কোয়ার্টার। ক্রমে তিতি বিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বললে, ওই ওই। 10-12 জনে বলে উঠল, ওই আসছে, ওই আসছে। যে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে। সেই গদাই লস্করি চাল, বিভীষণ মাছ। সেকেন্ড ক্লাসের লোকগুলির বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক। তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বড়শির জোগাড় করলে। তাতে সের খানিক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে। তাতে এক মোটা কাছি বাঁধা হলো। হাত 4 বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ছুপ করে জলে ফেলে দেয়া হলো। আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রীহাঙ্গারের জন্য ওই বড়শির কাছে কাছে ঘুরছে। টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। দেখুক। চুপ চুপ। এইবার চিত হলো। ওই যে আরে গিলছে। চুপ, গিলতে দাও। এমন থ্যাবড়া অবসর ক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে উল্টো উৎপত্তি। বড়শি গেল বিঁধে। আর ওপরে ছেলে বুড়ো জোয়ান দে টান
কাছি ধরে দে টান। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল, টান ভাই টান, টান ভাই টান। এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান। ওই এলো, এইবার জাহাজের ওপর ফেলো। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাতও আর ওই ল্যাজ সাবধান। এইবার এইবার দড়ি ছাড়। ধূপ, বাবা কি হাঙর, কি ধপাত করে জাহাজের উপর পড়ল। সাবধানের মার নেই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো। রক্ত মাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়ি কাঠ উঠিয়ে দুম দাম দিতে লাগলো হাঙরের মাথায়। আর মেয়েরা, আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বীভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক। যেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন করে রক্তের নদী বইতে লাগলো, কেমন করে সে হাঙর ছিন্ন অস্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ কুটরো একরাশ বেরোলো। সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। সব জিনিসেই সেই হাঙরের গন্ধবোধ হতে লাগলো। এবার ভূমধ্যসাগর। ভারতবর্ষের বাহিরে এমন স্মৃতিপূর্ণ স্থান আর নেই। এশিয়া, আফ্রিকা, প্রাচীন সভ্যতার অবশেষ। এক জাতীয় রীতিনীতি খাওয়া দাওয়া শেষ হলো, আর এক প্রকার আকৃতি প্রকৃতি, আহার বিহার পরিচ্ছদ, আচার ব্যবহার আরম্ভ হলো। ইউরোপ এলো। জাহাজ নেপেলসে লাগলো, আমরা ইতালিতে পৌঁছলাম। নেপেলস ত্যাগ করে জাহাজ মার্সাইতে লেগেছিল, তারপর একেবারে লন্ডন। স্থান সুয়েজ, 14 জুলাই 1899। এবার আমি সত্যি বেরিয়ে পড়েছি। আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে লন্ডন পৌঁছাবো। এই বছরে নিশ্চিত আমেরিকাতে যাব। আশা করি তোমার সঙ্গে দেখা হবার সুযোগ ঘটবে। জানো, আমি এখনো এতই বস্তুতান্ত্রিক যে বন্ধুদের শারীরিকভাবে সাক্ষাৎ করতে চাই। ভারতে আমার শরীর খুবই খারাপ ছিল, হাটের গোলমাল হচ্ছিল, পাহাড়ে চড়া, হিমবাহের জলে স্নান করা,
এবং স্নায়বিক অবসাদ ইত্যাদি কারণে। হাঁপানির প্রকোপে প্রচণ্ড কাবু হতাম। সেবার আক্রমণটা 7 দিন 7 রাত্রি স্থায়ী হয়েছিল। সর্বদা আমার শ্বাসরোধ হচ্ছিল এবং আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। এবারের ভ্রমণ আমাকে নতুন এক মানুষে রূপান্তরিত করেছে। আমি এখন অপেক্ষাকৃত ভালো অনুভব করছি, আর এটা যদি চলতে থাকে তাহলে আশা করি আমেরিকা পৌঁছাবার আগে যথেষ্ট তাজা হয়ে উঠতে পারব। স্থান উইম্বলডন, ইংল্যান্ড, 3রা আগস্ট 1899 সাল। স্নেহের জো অবশেষে হাজির। তুরিয়ানন্দের ও আমার সুন্দর বাসস্থান মিলেছে। সমুদ্রযাত্রায় বেশ কিছু স্বাস্থ্যোন্নতি হয়েছে। তা ঘটেছে ডাম্বেল নিয়ে ব্যায়াম ও মৌসুমি ঝড়ে ঢেউয়ের ওপর স্টিমারের ওলটপালট থেকে। অদ্ভুত নয় কি? আশা করি এটা বজায় থাকবে। এখানে এখন সুন্দর উষ্ণ আবহাওয়া। সকলে বলছে একটু বেশি মাত্রায় উষ্ণ। কিছুদিনের জন্য আমি শূন্যবাদী হয়ে গেছি। কোনো কিছুতেই বিশ্বাস করি না। কোনো কিছুর পরিকল্পনা, কোনো অনুশোচনা, প্রচেষ্টা কিছুই নেই। কাজকর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করার নীতি অবলম্বন করেছি। এক কাট্টা হয়ে লেগে যাও। কর্ম থেকে কারণ নিস্তার নেই। দেখো, এবারের সমুদ্র যাত্রার ফলে আমার বয়স যেন কয়েক বছর কমে গেছে। শুধু যখন বুক ধড়ফড় করে ওঠে তখন টের পাই বয়স হচ্ছে। এটা কি অস্থি চিকিৎসার কোনো ব্যাপার? আমার রোগ সারাতে 2-1টা পাঁজর কেটে বাদ দেবে নাকি? ওহো, তা হচ্ছে না। আমার পাঁজরা দিয়ে তৈরি করাটা চলবে না। ওটা যাই হোক, তার পক্ষে আমার হার পাওয়া কঠিন হবে। আমার হার গঙ্গায় প্রবাল সৃষ্টি করবে। আমার বরাতে এই লেখা আছে। এখন আমার ফরাসি শেখার ইচ্ছা, কিন্তু ওসব ব্যাকরণের বালাই একদম নয়। আমি শুধু পড়ে যাব আর তুমি ইংরেজিতে ব্যাখ্যা করে যাবে। স্থান উইম্বলডন, 6ই আগস্ট 1899 সাল। মা, স্টাডির ঠিকানায় পাঠানো আপনার অর্থাৎ মিসেস বুলের পত্র পেয়েছি। আপনার সহৃদয় কথাগুলোর জন্য কৃতজ্ঞ। এরপর আমাকে কি করতে হবে অথবা আদেও কিছু করতে হবে কিনা তা আমি জানি না। জাহাজে ওঠার পর আমি ভালো ছিলাম, কিন্তু নেমে অবধি আবার বেশ খারাপ বোধ করছি। মানসিক উদ্বেগের কথা বলতে গেলে ইদানিং তা যথেষ্টই হয়েছে।
কাকিমা, যাকে আপনি দেখেছেন, আমাকে ঠকানোর এক গভীর ষড়যন্ত্র করেছিলেন এবং তিনি ও তাঁর লোকজন আমাকে 6,000 টাকায়, অর্থাৎ 400 পাউন্ডে একটা বাড়ি বিক্রি করার ছল করেছিলেন এবং আমি সরল বিশ্বাসে তা আমার মায়ের জন্য কিনি। পরে তারা আমায় দখল দেয়নি, ভেবেছিল আমি সন্ন্যাসী। লোক লজ্জার ভয়ে জোর করে দখল করার জন্য কোর্টে যাব না। আপনি ও অন্যান্য ব্যক্তিরা যে টাকা আমাকে কাজের জন্য দিয়েছিলেন, তা থেকে একটি টাকাও খরচ করেছি বলে আমার মনে হয় না। আমার মাকে সাহায্যের সুস্পষ্ট ইচ্ছা জানিয়ে ক্যাপ্টেন সেভিয়ার আমাকে 8,000 টাকা দিয়েছিলেন। সেই টাকাও মনে হয় জলেই গেছে। এর বাইরে আমার পরিজনের জন্য অথবা এমনকি আমার ব্যক্তিগত খরচের জন্য আর কিছুই খরচ করা হয়নি। আমার খাওয়া প্রভৃতির খরচ ক্ষেত্রীরাজ দিতেন, আর তা থেকে অর্ধেকের বেশি প্রতি মাসে মঠে যেত। একমাত্র যদি ব্রহ্মানন্দ কাকিমার বিরুদ্ধে ওই মামলা বাবদ কিছু খরচ করে থাকে, কারণ এভাবে আমি নিশ্চয়ই লুণ্ঠিত হতে পারি না। যদি সে তা করে থাকে, তবে যে কোনো উপায়ই হোক আমি তা পূরণ করে দেব, যদি তা করতে বেঁচে থাকি। ইউরোপ এবং আমেরিকায় কেবল বক্তৃতা করে যে টাকা পেয়েছি, তা আমি আমার ইচ্ছা মতো খরচ করেছি, কিন্তু কাজের জন্য যা পেয়েছি তার প্রতিটি পাইয়ের হিসাব রাখা হয়েছে, তা মঠে আছে। এখনো পর্যন্ত আমার কোনো পরিকল্পনা নেই বা পরিকল্পনা করার কোনো প্রবৃত্তিও নেই, কাজ করতে চাইও না। মা অন্য কর্মীদের খুঁজে নিন, এমনিতেই আমার বোঝা যথেষ্ট রয়েছে। স্থান উইম্বলডন, আগস্ট মাস 1899 সাল। কয়েক সপ্তাহ পরেই নিউ ইয়র্কে পৌঁছব, এটা আশা করি। তারপরের কথা জানি না। আগামী বসন্তে হয়তো আবার ইংল্যান্ডে ফিরে আসব। আমি একান্তভাবে চাই যে কাউকেই যেন কখনো দুঃখ পেতে না হয়, কিন্তু এ কথাও সত্যি যে একমাত্র দুঃখই জীবনের গভীরে প্রবেশ করবার অন্তর্দৃষ্টি এনে দেয়, তাই নয় কি? আমাদের বেদনার মুহূর্তে চিরদিনের মতো বন্ধ দুয়ার আবার খুলে যায় এবং আলোর বন্যা অন্তরে প্রবেশ করে। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু হায়, এ জগতে লব্ধ জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি না। যে মুহূর্তে মনে হয় কিছু শিখেছি, তখনই রঙ্গমঞ্চ থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়। এরই নাম মায়া। স্থান বিজলি ম্যানর, 4 সেপ্টেম্বর 1899 সাল।
6 মাস ধরে খারাপ অবস্থার ভয়াবহ পালা চলেছে। যেখানে যাচ্ছি সেখানেই দুর্ভাগ্য যেন আমাকে অনুসরণ করছে। ইংল্যান্ডে স্টাডি মনে হয় কাজে বিরক্ত হয়েছে। সে আমাদের মধ্যে কোনো ভারতীয় তপস্বী সুলভ কৃচ্ছ সাধন দেখতে পাচ্ছে না। স্থান বিজলি ম্যানর, 14ই সেপ্টেম্বর 1899 সাল। প্রিয় স্টাডি, মিসেস জনসনের মতে ধার্মিক ব্যক্তির রোগ হওয়া উচিত নয়। এখন আবার তার মনে হচ্ছে আমার ধূমপানা দিয়েও পাপ। মিস মুলারও আমায় ছেড়ে গেছেন ওই রোগের জন্য। হয়তো তারাই ঠিক। তুমিও জানো, আমিও জানি, আমি যা আমি তাই। ভারতে অনেকে এই দোষের জন্য এবং ইউরোপীয়দের সঙ্গে আহার করার জন্য আপত্তি জানিয়েছেন। ইউরোপীয়দের সঙ্গে খাই বলে আমাকে একটি পারিবারিক দেবালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার তো ইচ্ছা হয় আমি এমন নমনীয় হই যে প্রত্যেকের ইচ্ছানুপ আকারে গঠিত হতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এমন লোক তো আজও দেখলাম না যে সকলকে সন্তুষ্ট করতে পারে। বিশেষত যাকে বহু জায়গায় যেতে হয়, তার পক্ষে সকলকে তুষ্ট করা সম্ভব নয়। আমি যখন প্রথম আমেরিকায় আসি তখন প্যান্টালুন না থাকলে লোকে আমার প্রতি দুর্ব্যবহার করত। তারপর আমাকে শক্ত আস্তিন ও কলার পরতে বাধ্য করা হলো। তা না হলে তারা আমায় ছোঁবেই না। তারা আমাকে যা খেতে দিত তা না খেলে আমায় অদ্ভুত মনে করত। এমনই সব। ভারতে আমি পদার্পণ করা মাত্র তারা আমাকে মস্তক মুণ্ডন করিয়ে কৌপিন পরায় এবং পরিণামে আমার ডায়াবেটিস ইত্যাদি হয়। অবশ্য সবই আমার কর্মফল, আর এতে আমি খুশি আছি। কারণ এতে যদিও সেই সময়ের মতো যন্ত্রণা হয়, তবু এতে জীবনের আর এক অভিজ্ঞতা হয়, এবং তা এ জীবনেই হোক বা পরজীবনেই হোক কাজে লাগবে। আমি নিজে কিন্তু জোয়ার ভাটার মধ্য দিয়েই চলেছি। আমি সর্বদা জানি এবং প্রচার করে এসেছি যে প্রত্যেক আনন্দের পিছন পিছন আসে দুঃখ। চক্রবৃদ্ধি সুদ সমেত না হলেও আসলটা তো আসবেই। আমি জগতের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি, সুতরাং যথেষ্ট ঘৃণার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আর এতে আমি খুশি আছি, কারণ আমাকে অবলম্বন করে আমার এই মতবাদী প্রমাণিত হচ্ছে যে প্রত্যেক উত্থানের সঙ্গে থাকে তার অনুরূপ পতন। আমার দিক থেকে আমি আমার স্বভাব ও নীতিকে সর্বদা আঁকড়ে ধরে থাকি। একবার যাকে বন্ধু বলে গ্রহণ করেছি সে সর্বদাই আমার বন্ধু।
তাছাড়া ভারতীয় রীতি অনুসারে আমি বাইরের ঘটনাবলীর কারণ আবিষ্কারের জন্য অন্তরেই দৃষ্টিপাত করি। আমি জানি যে আমার ওপর যত বিদ্বেষ ও ঘৃণার তরঙ্গ এসে পড়ে তার জন্য দায়ী আমি এবং শুধুই আমি। এমনটি না হয়ে অন্যরকম হওয়া সম্ভব নয়। স্থান রিজলি ম্যানর, 14ই সেপ্টেম্বর 1899 সাল। আমি লেগেটদের বাড়িতে শুধু বিশ্রামই উপভোগ করছি, আর কিছুই করছি না। অভেদানন্দ এখানে আছে, খুব খাটছে। স্থান রিজলি ম্যানর, 20শে সেপ্টেম্বর 1899 সাল। আমি অনেক ভালো আছি, তোমাকে ধন্যবাদ। 3 দিন ছাড়া এখানে বলবার মতো ভিজে আবহাওয়া ছিল না। মিস মার্গারেট নোবেল গতকাল এসেছিল এবং বেশ মজায় আমাদের কাটছে সময়। বলতে খুবই দুঃখিত হচ্ছি যে পুনরায় মোটা হয়ে যাচ্ছি। এটা খুব খারাপ। অল্প খেয়ে আমি আবার রোগা হয়ে যাব। স্থান রিজলি ম্যানর, অক্টোবর মাস 1899 সাল। আমি যা নই তার ভান কখনো করেছি বলে মনে পড়ে না, আর তা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার ধূমপান, খারাপ মেজাজ ইত্যাদি ব্যাপার আমার সঙ্গে ঘণ্টাখানেক কাটালে যে কেউ সহজে জানতে পারে। মিলন মাত্রেরই বিচ্ছেদ আছে, এই হলো প্রকৃতির নিয়ম। তার জন্য কোনো নৈরাশ্যের ভাব আমার মধ্যে জাগে না। আশা করি তোমার মনে কোনো তিক্ততা থাকবে না। কর্মই আমাদের মিলিয়ে দেয়, আবার কর্মই বিচ্ছিন্ন করে। আমার নীতি হলো টাকার জন্য হাত না পেতে স্বেচ্ছায় দানের জন্য অপেক্ষা করা। আমার সমস্ত কাজে এই একই নীতি মেনে চলি, কারণ আমার স্বভাব যে অনেকের কাছেই নিতান্ত অপ্রীতিকর সে সম্বন্ধে আমি খুবই সচেতন, এবং যতক্ষণ না কেউ আমাকে চায় ততক্ষণ আমি অপেক্ষা করে থাকি। মুহূর্তের মধ্যে নিজেকে বিচ্ছিন্ন করবার জন্য প্রস্তুত থাকি, আর এই বিচ্ছেদের ব্যাপারে আমার কখনো মন খারাপ হয় না, কিংবা সে সম্বন্ধে বেশি কিছু চিন্তাও করি না, কারণ আমার নিত্য ভ্রাম্যমান জীবনে এ জিনিস আমাকে সব সময়ই করতে হচ্ছে। তবে অনিচ্ছা সত্ত্বেও এর দ্বারা অন্যকে যে কষ্ট দিই সেই আমার দুঃখ। স্থান বিজলি ম্যানর, সম্ভবত 18ই অক্টোবর 1899 সাল। একটা বিষয় আছে যার নাম প্রেম।
আর একটা বিষয় আছে যাকে বলে মিলন, এবং প্রেমের চাইতে মিলন বড়। আমি ধর্ম ভালোবাসি না, আমি নিজেই তো ধর্ম হয়ে গিয়েছি। ধর্মই আমার জীবন। মানুষ যার মধ্যে জীবন অতিবাহিত করেছে তাকে ভালোবাসে না। যা আমরা ভালোবাসি সেটা এখনো আমি নই। ভক্তি এবং জ্ঞানের মধ্যে এইটাই তফাৎ। এই জন্যেই ভক্তির চেয়ে জ্ঞান বড়। স্থান বিজলি ম্যানর, 23শে অক্টোবর 1899 সাল। আমার আগের চিঠিটা আমার শারীরিক অবস্থা অনুযায়ী রঞ্জিত ছিল, তবু মা অর্থাৎ মিসেস হেল জীবনের সুখের চাইতে যন্ত্রণা বেশি। যদি তা না হতো তাহলে কেন তোমাকে আর তোমার সন্তানদের আমি প্রতিদিনের জীবনে স্মরণ করি? সুখ এতই প্রিয় কারণ সেটা দুষ্প্রাপ্য। আমাদের জীবনের অধিক কৃচ্ছ হচ্ছে নিশ্চেষ্টতা, অবসাদ। বাকি অংশের 40 যন্ত্রণা, কেবল 10% সুখ। এটাও হচ্ছে অত্যন্ত ভাগ্যবানদের জন্য। আমরা অধিকাংশ সময়ই এই অবসাদের অবস্থার সঙ্গে আনন্দকে মিশিয়ে ফেলি। স্থান বিজলি, 1 নভেম্বর 1899 সাল। প্রিয় মার্গ, মনে হচ্ছে তোমার মনে যেন কি একটা বিষাদ রয়েছে। তুমি ঘাবড়িও না, কিছুই তো চিরস্থায়ী নয়। যাই করো না কেন, জীবন কিন্তু অনন্ত নয়। আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। জগতের মধ্যে যারা শ্রেষ্ঠ ও সবচেয়ে সাহসী, যাতনাই তাদের বিধিলিপি। যদিও বা এর প্রতিকার সম্ভব হয়, তবু তা না হওয়া অবধি ভাবি বহু যুগ পর্যন্ত এই জগতে এ ব্যাপারটা অন্তত একটা স্বপ্নভঙ্গের শিক্ষারূপেও গ্রহণীয়। আমার স্বাভাবিক অবস্থায় আমি তো নিজের দুঃখ যন্ত্রণাকে সানন্দে বরণ করি। কাউকে না কাউকে এই জগতে দুঃখ ভোগ করতেই হবে। আমি খুশি যে প্রকৃতির কাছে যারা বলি প্রদত্ত হয়েছে, আমিও তাদের একজন। স্থান নিউ ইয়র্ক, 10 নভেম্বর 1899 সাল। আমি এখন নিউ ইয়র্কে রয়েছি। ডাক্তার এগবার্ট গার্নেসি গতকাল আমার প্রস্রাব পরীক্ষা করেছে। তাতে কোনো সুগার বা অ্যালবুমিন পাননি। অতএব আমার মূত্রাশয়দ্বয় ঠিকঠাক আছে। হৃদযন্ত্রটি কেবল নার্ভাস, তা শান্ত হওয়া দরকার। প্রয়োজন কিছু আমোদের সঙ্গ এবং কয়েকজন ভালো বন্ধু বান্ধব এবং সামান্য নির্জনতা। একমাত্র অসুবিধা ডিসপেপসিয়া, ওইটাই তো শত্রু।
যেমন ধরো, সকালের দিকে আমি বেশ ভালো থাকি এবং মাইলের পর মাইল হাঁটতে পারি, কিন্তু সন্ধ্যার দিকে খাওয়া দাওয়ার পরে হাঁটা প্রায় অসম্ভব। বায়ু, যার পুরোটাই খাবারের ওপর নির্ভর করে। আমার ব্যাটল ক্রিক হেলথ ফুড চেষ্টা করা উচিত। আমি যদি ডেট্রয়েট আসি, সেখানে শান্তি, সেই সঙ্গে পাবো পাব ব্যাটল ক্রিক ফ্রুট। যদি তুমি কেমব্রিজে আসো, তাহলে সমস্ত নিয়ম কানুন মেনে, অথবা ব্যাপারটা তোমার আমার মধ্যে গোপন থাকুক, আমরা দুজনেই রেঁধে নেব। ব্যাটল ক্রিক ফুড তৈরি করাতে হবে। রান্নাবান্নায় আমার যথেষ্ট ভালো হাত। তুমি তো রান্নার কিচ্ছু জানো না। খুব ভালো হয় যদি তুমি প্লেট ইত্যাদি পরিষ্কারে সাহায্য করো। যখন খুব প্রয়োজন হয়, তখন ঠিক আমি টাকা পেয়ে যাই। মা সর্বদাই এটা দেখেন। সুতরাং এই ব্যাপারে তোমার কোনো বিপদ নেই। আমার জীবন বিপন্ন হবার আশঙ্কা নেই। ডাক্তাররা এটা মেনে নিয়েছেন। শুধুমাত্র এই ডিসপেপসিয়াটা যদি চলে যায়, আর যার ওপর সেটা নির্ভর করছে সেটা হলো খাদ্য, খাদ্য, খাদ্য এবং কোনো রকম উদ্বিগ্নতা নয়। ওহ, আমার উদ্বেগ কত না ছিল। স্থান নিউ ইয়র্ক, 21শে নভেম্বর 1899 সাল। আমার রূঢ়তার জন্য মন খারাপ করো না। মুখে যাই থাকুক, তুমি তো আমার হৃদয় জানো। তোমাদের সর্বপ্রকার শুভ হোক। বিগত প্রায় 1 বছর আমি যেন একটা ঝোঁকে চলেছি। এর কারণ কিছু জানি না। ভাগ্যে এই নরক যন্ত্রণা ভোগ ছিল, আর তা হয়ে গেছে। আমি সত্যি এখন আগের চেয়ে অনেক ভালো। প্রভু তোমাদের সহায় হন। আমি চির বিশ্রামের জন্য শীঘ্রই হিমালয়ে যাচ্ছি। আমার কাজ শেষ হয়েছে। স্থান লস এঞ্জেলস, 6ই ডিসেম্বর 1899 সাল। প্রিয় নিবেদিতা, কারোর কারোর প্রকৃতি এমন যে তারা দুঃখ পেতে ভালোবাসে। যাদের মধ্যে আমি জন্মেছি, যদি তাদের জন্য আমার হৃদয় উৎসর্গ না করতাম, তো অন্যের জন্য করতেই হতো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে কারোর কারোর ধাত। আমি তা ক্রমে বুঝেছি। আমরা সকলেই সুখের পেছনে ছুটছি, সত্য। কিন্তু কেউ কেউ যে দুঃখেরই মধ্যে আনন্দ পায়, এটা খুব আশ্চর্য নয় কি? এতে ক্ষতি কিছু নেই। শুধু ভাববার বিষয় এই যে সুখ দুঃখ উভয়ই সংক্রামক। ইঙ্গারসোল একবার বলেছিলেন যে তিনি যদি ভগবান হতেন, তবে ব্যাধিকে সংক্রামক না করে স্বাস্থ্যকেই সংক্রামক করতেন। কিন্তু স্বাস্থ্য যে ব্যাধি অপেক্ষা অধিক না হলেও অনুরূপভাবে সংক্রামক,
তা তিনি একটুও ভাবেননি। বিপদ তো ওইখানে, আমার ব্যক্তিগত সুখ দুঃখে জগতের কিছুই যায় আসে না। শুধু অপরে যাতে সংক্রামিত না হয় তা দেখতে হয়। কর্মকৌশল তো ওইখানে, যখনই কোনো মহাপুরুষ মানুষের দুঃখে ব্যথিত হন তখন তিনি নিজের মুখ ভার করেন, বুক চাপড়ান এবং সকলকে ডেকে বলেন, তোমরা তেঁতুল জল খাও, কয়লা চিবাও, গায়ে ছাই মেখে গোবরের গাদায় বসে থাকো, আর শুধু চোখের জলে করুণ সুরে বিলাপ করো। আমি দেখছি তাদের সবারই ত্রুটি ছিল, সত্যি সত্যি ছিল। যদি সত্যই জগতের বোঝা কাঁধে নিতে তুমি প্রস্তুত হয়ে থাকো তবে সর্বতোভাবে তা গ্রহণ করো। কিন্তু তোমার বিলাপ ও অভিশাপ যেন আমাদের শুনতে না হয়। তোমার নিজের জ্বালা যন্ত্রণা দিয়ে আমাদের এমন শঙ্কিত করে তুলো না যে শেষে আমাদের মনে করতে হয় তোমার কাছে না এসে আমাদের নিজের দুঃখের বোঝা নিয়ে থাকাই বরং ভালো ছিল। যে লোক সত্য সত্যই জগতের দায় ঘাড়ে নেয় সে জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে। তার মুখে একটাও নিন্দার কথা, একটাও সমালোচনার কথা থাকে না। তার কারণ এ নয় যে জগতে পাপ নেই, তার কারণ এই যে সে স্বেচ্ছায় শতপ্রবৃত্ত হয়ে সে পাপ নিজের কাঁধে তুলে নিয়েছে। যিনি পরিত্রাতা তাকেই সানন্দে আপন পথে চলতে হবে। যারা পরিত্রাণ পাচ্ছে এ কাজ তাদের নয়। আজ সকালে শুধু এই তত্ত্বের আলোই আমার সামনে উদ্ঘাটিত হয়েছে। যদি এ ভাবটি আমার মধ্যে স্থায়ীভাবে এসে থাকে এবং আমার সমগ্র জীবনকে পরিব্যাপ্ত করে তবেই যথেষ্ট। দুঃখভার জর্জরিত যে যেখানে আছো সব এসো, তোমাদের সব বোঝা আমার ওপর ফেলে দিয়ে আপন মনে চলতে থাকো। আর তোমরা সুখী হও এবং ভুলে যাও যে আমি একজন কোনো কালে ছিলাম। স্থান লস এঞ্জেলস, 9 ডিসেম্বর 1899 সাল। অবশেষে ক্যালিফোর্নিয়াতে আসা, যা আমার পক্ষে ভালো। যাদের আমি ভালোবাসি তাদের পক্ষেও ভালো। আমাদের কোনো এক কবি বলেছেন যে, হায় তুলসী, কোথায় বারাণসী, কোথায় বা কাশ্মীর, কোথায় খোরাসান, কোথায় বা গুজরাট। তেমনি মানুষের পূর্বকর্মই তাকে সামনে টেনে নিয়ে যায়। অতএব আমি এখানে, এইটাই তো সব চাইতে ভালো, তাই না? গতরাতে এখানে একটা বক্তৃতা ছিল। হল তেমন ভিড়ে বোঝাই ছিল না, কারণ বিজ্ঞাপন দেওয়াই হয়নি। যদি আমি ভালো বোধ করি তবে এই শহরে
শীঘ্রই ক্লাসের ব্যবস্থা করব। এবার আমি ব্যবসার পথে রয়েছি। ঝটিতি কিছু ডলার দরকার। দেখা যাক যদি সফল হই। স্থান লস এঞ্জেলস, 12ই ডিসেম্বর 1899 সাল। আপনি ঠিকই ধরেছেন, আমি নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। আর আমার মধ্যে কোমলতা প্রভৃতি যা কিছু আছে তা আমার ত্রুটি। এই দুর্বলতা যদি আমার মধ্যে আরো কম, অনেক কম থাকতো। হায়, কোমল ভাবই হলো আমার দুর্বলতা, এবং এইটি আমার সব দুঃখের কারণ। ভালো কথা, বালি মিউনিসিপ্যালিটি অত্যাধিক কর বসিয়ে আমাদের উচ্ছেদ করতে চায়। সেটা আমারই দোষ, কারণ আমি ট্রাস্ট করে মঠটি সাধারণের হাতে তুলে দিইনি। আমি যে মাঝে মাঝে আমার ছেলেদের প্রতি রূঢ় বাক্য প্রয়োগ করি, সেজন্য আমি বিশেষ দুঃখিত। কিন্তু তারাও জানে যে সংসারে সব চাইতে আমি তাদের বেশি ভালোবাসি। দৈবের সহায়তা সত্যই হয়তো আমি পেয়েছি, কিন্তু এতটুকু দৈব কৃপার জন্য আমাকে কি পরিমাণেই না রক্তমক্ষণ করতে হয়েছে। ওইটি না পেলে হয়তো আমি আরো বেশি সুখী হতাম এবং মানুষ হিসাবে আরো ভালো হতাম। বর্তমান অবস্থা অবশ্য খুবই তমসাচ্ছন্ন বলে মনে হয়, তবে আমি নিজে যোদ্ধা। যুদ্ধ করতে করতে আমার প্রাণ দিতে হবে, হাল ছেড়ে দেওয়া চলবে না। এই জন্যই তো ছেলেদের উপর আমি মেজাজ ঠিক রাখতে পারি না। আমি তো তাদের যুদ্ধ করতে ডাকছি না, আমি তাদের আমার যুদ্ধে বাধা না দিতে বলছি। অদৃষ্টের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু হায়, এখন আমি চাই যে আমার ছেলেদের মধ্যে অন্তত একজন আমার পাশে দাঁড়িয়ে সমস্ত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করুক। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ভারতবর্ষে কোনো কাজ করতে হলে আমার উপস্থিতি প্রয়োজন। আমার স্বাস্থ্য এখন আগের চেয়ে অনেকটা ভালো, হয়তো সমুদ্র যাত্রায় আরো ভালো হবে। যা হোক, এবার আমেরিকায় কেবল বন্ধু বান্ধবদের উত্ত্যক্ত করা ছাড়া আর বিশেষ কোনো কাজ করিনি। আমার জীবনের ভুলগুলি খুবই বড় বটে, কিন্তু তাদের প্রত্যেকটির কারণ খুব বেশি ভালোবাসা। এখন ভালোবাসার উপর আমার বিতৃষ্ণা হয়ে গেছে। হায়, যদি আমার এতটুকু ভালোবাসা না থাকতো। ভক্তির কথা বলছেন? হায়, আমি যদি নির্বিকার ও কঠোর বৈদান্তিক হতে পারতাম। যাক, এ জীবন শেষ হয়েছে, পরজন্মে চেষ্টা করে দেখব। আমার দুঃখ এই, বিশেষত আজকাল আমার বন্ধু বান্ধবগণ আমার কাছ থেকে আশীর্বাদের চেয়ে অপকারী বেশি পেয়েছে।
যে শান্তি ও নির্জনতা চিরদিন খুঁজছি, তা আমার অদৃষ্টে জুটল না। বহু বছর আগে আমি হিমালয়ে গিয়েছিলাম, আর ফিরব না এই মনে করি। এদিকে আমার বোন আত্মহত্যা করল। সে সংবাদ আমার কাছে এসে পৌঁছলো। আমার সেই দুর্বল হৃদয় আমাকে শান্তির আশা থেকে বিচ্যুত করল। সে দুর্বল হৃদয়ই আবার আমি যাদের ভালোবাসি তাদের জন্য কিছু সাহায্য ভিক্ষা করতে আমাকে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে। আজ তাই আমি আমেরিকায়। শান্তি আমি চেয়েছি, কিন্তু ভক্তির আধার আমার হৃদয়টি তা থেকে আমায় বঞ্চিত করেছে। সংগ্রাম ও যন্ত্রণা, যন্ত্রণা ও সংগ্রাম, যাক, তাই যখন আমার নিয়তি তখন তাই হোক। আর যত শীঘ্র এর শেষ হয় ততই মঙ্গল। লোকে বলে আমি ভাবপ্রবণ, কিন্তু অবস্থার কথা ভাবুন দেখি। কাজের শেষটা যেন বড় তমসাচ্ছন্ন ও বড় বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। কিন্তু ভগবানের দয়ায় মনে করবেন না যে আমি মুহূর্তের জন্য হাল ছেড়ে দেব। কাজ করে করে অবশেষে রাস্তায় পড়ে মরবার জন্য ভগবান যদি আমায় তার ছ্যাঁকড়া গাড়ি ঘোড়া করে থাকেন, তবে তাঁর ইচ্ছাই পূর্ণ হোক। ওয়া গুরু কি ফতে, গুরুজির জয় হোক। হ্যাঁ, যে অবস্থায় আসুক না কেন, সংসার আসুক, নরক আসুক, দেবতারা আসুন, মা আসুন, আমি সংগ্রাম চালিয়েই যাব। কখনো হার মানব না। স্বয়ং ভগবানের সঙ্গে সংগ্রাম করে রাবণ 3 জন্মে মুক্তি লাভ করেছিল। মহামায়ার সঙ্গে সংগ্রাম তো গৌরবের বিষয়। স্থান লস অ্যাঞ্জেলস, 22শে ডিসেম্বর 1899 সাল। সম্প্রতি আবার শরীর খারাপ হয়েছিল, তাই চিকিৎসক রোগরে আমার ইঞ্চি কয়েক চামড়া তুলে ফেলেছে। এখনো আমি তার যন্ত্রণা বোধ করছি। নিবেদিতার কাছ থেকে একখানি খুব আশাপ্রদ চিঠি পেয়েছি। আমি প্যাসাডেনায় খেটে চলেছি এবং আশা করছি যে এখানে আমার কাজের কিছু ফল হবে। এখানে কেউ কেউ খুব উৎসাহী। রাজযোগ বইখানি সত্যই এই উপকূলে চমৎকার কাজ করেছে। মনের দিক থেকে খুব ভালো আছি। সম্প্রতি আমি যেমন শান্তিতে আছি তেমন কখনো ছিলাম না। যেমন ধরুন, বক্তৃতার ফলে আমার ঘুমের ব্যাঘাত হয় না, এটা একটা লাভ নিশ্চয়। কিন্তু লেখার কাজও করছি। এখানকার বক্তৃতাগুলি একজন সাংকেতিক লেখক টুকে নিয়েছিল। স্থানীয় লোকেরা তা ছাপতে চায়। বরাবর যেমন হয়ে থাকে, পরিকল্পনাগুলি ক্রমে কাজে পরিণত হচ্ছে। কিন্তু আমি যেমন বলে থাকি, মাই সব জানেন। তিনি যেন আমায় মুক্তি দেন এবং তার কাজের জন্য অন্য লোক বেছে নেন।
ভালো কথা, ফলে আসক্তি না রেখে কাজ করার যে উপদেশ গীতায় আছে, সেটি মনে মনে ঠিক ঠিক অভ্যাস করার প্রকৃত উপায় আমি আবিষ্কার করে ফেলেছি। ধ্যান, মনোযোগ ও একাগ্রতার সাধন সম্বন্ধে আমি এমন আলো পেয়েছি যার অভ্যাস করলে আমরা সর্বপ্রকার উদ্বেগ ও দুর্ভাবনার অতীত হয়ে যাব। মনটাকে ইচ্ছানুসারে এক জায়গায় ঘিরে রেখে দেওয়ার কৌশল ছাড়া এটা আর কিচ্ছু নয়। যন্ত্রণা ভোগেও একটা আনন্দ আছে, যদি তা পরের জন্য হয়, তাই নয় কি? মিসেস লেগেট ভালো আছেন, জো তাই, আর তারা বলছে আমি ভালো আছি। হয়তো তাদেরই কথা ঠিক। যাই হোক, আমি কাজ করে যাচ্ছি এবং কাজের মধ্যেই মরতে চাই, অবশ্য যদি তা মায়ের অভিপ্রেত হয়। আমি সন্তুষ্ট।